দেশের এই উত্তপ্ত পরিস্থিতির মধ্যেই গত 12 আগস্ট নয়াদিগন্তের এক খবরে বলা হয় দেশের বাইরে থাকা 5 জন আওয়ামী লীগের নেতা দেশের অভ্যন্তরে চরম সহিংসতা তৈরির চক্রান্ত করছেন, আর এজন্য খরচ করা হচ্ছে বিপুল পরিমাণ অর্থ। সবচেয়ে ভয়ের খবর হচ্ছে এই চক্রান্তের ভুক্তভোগী বানানোর প্ল্যান রয়েছে দেশের সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়কে। ইতিমধ্যে শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে দেশের বিভিন্ন জায়গায় হামলা এবং সহিংসতার ঘটনা ঘটেছে। আইনহীন দেশের এই পরিস্থিতির মধ্যে ঘটে যাওয়া ঘটনাগুলোকে নিয়ে প্রপাগান্ডায় ছড়িয়েছে অনেক বেশি। হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের তথ্য মতে দেশের 250টিরও বেশি জায়গায় হিন্দুদের উপরে হামলা হওয়ার ঘটনা বলা হলেও এই মুহূর্তে দেশের আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্বে থাকা সেনাবাহিনীর প্রধান বলেছেন দেশের 20টি জেলায় 30টির মতো হামলার ঘটনা ঘটেছে। সারা বাংলাদেশে মাত্র 30টা মাইনরিটি রিলেটেড অপরাধ সংঘটিত হয়েছে 20টা জেলায়। মোস্টলি হচ্ছে পলিটিক্যাল রাইভালরি, মানে কোথায় 30 আর কোথায় 250টিরও বেশি, এবং এই হামলার বেশিরভাগই ঘটেছে রাজনৈতিক কারণে। একই গ্রামে আওয়ামী লীগের রাজনীতি করার কারণে যেমন মুসলিম একটা পরিবারে হামলা হয়েছে, ঠিক একই কারণেই একটি হিন্দু পরিবারের উপরেও হামলা হয়েছে। কিন্তু বিদেশি কিছু মিডিয়া সংখ্যালঘুর উপর হামলাটাকে সাম্প্রদায়িক ট্যাগ দিতে উঠে পড়ে লেগেছেন। কিন্তু দেশের ভেতরে চলমান এই সহিংসতা কিন্তু শুধু সংখ্যালঘুরা আক্রান্ত হননি, অন্যরাও আক্রান্ত হয়েছেন। সেই সাথে আক্রান্ত হওয়ার বিষয়ে ছড়িয়েছে নানান রকম গুজব। সাধারণ শপিং মল অগ্নিকাণ্ডের ঘটনাকে ব্যাখ্যা করা হয়েছে হিন্দু মালিকের দোকান বলে। ক্রিকেটার মাশরাফি বিন মুর্তজা, যিনি ছিলেন একজন আওয়ামী লীগের নেতা, তার বাড়িতে হামলার ঘটনাকে ফলাও করে প্রচার করা হয়েছে হিন্দু ক্রিকেটার লিটন কুমার দাসের বাড়ি হিসেবে। অথচ রাজনীতিতে সক্রিয় না থাকা লিটনের বাড়িতে একটা ইটের আঘাতও পড়েনি। এরকমভাবে সিলেট অঞ্চলের একটা মুসলিম পরিবারে হামলার ঘটনাকেও হিন্দুদের উপরে হামলা এবং ধর্ষণ বলে চালিয়ে দেওয়া হয়েছে, এবং তা নিয়ে মিডিয়াতে হইচই উঠে গেছে, যার ফলে হিন্দু সম্প্রদায়ের মধ্যে ভয় এবং উদ্বিগ্নতা বেড়ে গেছে। দু একটা জায়গায় দেখলাম যে টাকা দিয়ে এবং ভয় দেখিয়ে সীমান্তে মানুষ নিয়ে যাওয়া হয়েছে এবং সেটার ছবি তুলে প্রচার করা হয়েছে ভারতে আশ্রয় নেওয়ার জন্য লাখ লাখ হিন্দুরা সীমান্তে পাড়িয়ে জমিয়েছেন এই বলে। হ্যাঁ, এসবের মধ্যেও অনেক জায়গাতেই হিন্দুদের বাড়িতে হামলা হয়েছে। এক্ষেত্রে প্রধান ইস্যুটা ছিল রাজনৈতিক, ধর্মীয় না। মানবজমিনের এক প্রতিবেদনে দেখা যায় যে বিএনপি লিখিত একটি টি শার্ট পরে হিন্দু বাড়িতে হামলা করতে গিয়ে আটক হয়েছিলেন এক ব্যক্তি। পরে তিনি স্বীকার করেন তিনি আওয়ামী লীগ নেতার কথাই এই হামলা করতে গিয়েছিলেন। দক্ষিণাঞ্চলের এক বাড়িতে ডাকাতি করতে গিয়ে ধরা পড়া একজন মানুষ, তিনি বিএনপি বলে কথা বলেন। পরে জানা যায় তিনি আসলে আওয়ামী নেতার হুকুমেই ডাকাতি করতে গিয়েছিলেন। এরকম আরও অনেক ঘটনা রয়েছে। সংঘবদ্ধ বিভিন্ন গ্রুপ জাস্ট টাকার বিনিময়ে মন্দিরে হামলা করেছে, অনেক জায়গায় হামলা করতে গিয়ে ধরাও পড়েছেন। মানে একটা গোষ্ঠী নিজেদের রাজনৈতিক স্বার্থের জন্য সংখ্যালঘুদের উপর হামলা চালানোর প্ল্যান করেছিল। চিন্তা করেছেন আমাদের হিন্দু ভাই বোনেরা কতটা নোংরা রাজনীতির শিকার, এবং তাদের মধ্যে প্যানিক ছড়ানোর জন্য কিছু মিডিয়াতে খুব বাজেভাবে প্রোপাগান্ডাও ছড়ানো হচ্ছে, যাতে এইটা একটা সাম্প্রদায়িক ইস্যুতে রূপ নেয়। এবং এই ধরনের ঘটনা যদি দেশের মধ্যে বেশি করে ঘটানো যায়, যদি অনেক বেশি সংখ্যালঘুরা আক্রান্ত হয়, তবে এইটাকে ইস্যু করে এই সরকারের উপর থেকে বিশ্বমহলের সমর্থন উঠে যাবে। সেই সুযোগে বিরোধী কিংবা কিছুদিন আগে পরাজিত মহল আবার ক্ষমতায় আসার প্ল্যান করবে। চিন্তা করে দেখেন, একটা নির্দিষ্ট গোষ্ঠীকে বলির পাঁঠা করে ক্ষমতা ভাগানোর চেষ্টা করা হচ্ছে, যার তীব্র নিন্দা জানাচ্ছে। দেশটা যেমন আমাদের মুসলিমদের, ঠিক তেমনি হিন্দু বৌদ্ধ সবার। আমি আমার নিজ এলাকায় খোঁজ নিয়েছি। আমার এলাকায় বিশাল সংখ্যক হিন্দু পরিবারের বাস। পত্রপত্রিকা মারফত এত সহিংসতার মধ্যেও তারা কোনো আক্রমণের শিকার হয়নি, কিন্তু নানান খবর দেখে তারাও চিন্তিত। একই রকম ঘটনা আমার অনেক পরিচিত মানুষের এলাকাতেও ঘটেছে, এবং তাদের এই চিন্তিত হওয়ার জায়গা থেকেই তাদেরকে একত্রিত করে বিক্ষোভ মিছিলের আয়োজন করা হচ্ছে, এবং সেই বিক্ষোভে নানান বিভ্রান্তিকর খবর দেখে সকলেই অংশ নিচ্ছেন। সেই সাথে সেখানে অংশ নিচ্ছে বর্তমান সরকারের বিরোধী পক্ষ। পরিকল্পনা করে তারা সহিংসতাও ঘটাতে চাইবে। পরিস্থিতি অস্বাভাবিক করতে পারলে মানুষের মনের মধ্যে প্রশ্ন আসবে, তাহলে কি আমরা আগের অবস্থাতেই ভালো ছিলাম? এইটা যেন পুঁজিবাদের সেই ফর্মুলার মতো, নিজেরাই কৃত্রিম সংকট তৈরি করে তারপর বলা হয় আমার এই পণ্যটা ব্যবহার করো, যুদ্ধ বাঁধিয়ে দিয়ে বলা হয় এই অস্ত্রটা কেন, খুব ভালো কাজে লাগবে। এবং নয়াদিগন্তে যে পরিকল্পনার কথা বলা হচ্ছে সেইটা মূলত এইরকমই। দেশের বাইরে থেকে অর্থের বিনিময়ে দেশের ভেতরে থাকা আওয়ামী নেতাদের মাধ্যমে এবং তাদের অনুগত প্রশাসনের সহযোগিতায় সংখ্যালঘুদের উপর হামলা করে দেশকে অস্থিতিশীল করে তোলার চক্রান্ত চলছে। সুন্দর বাংলাদেশের জন্য এই চক্রান্ত রুখে দিতেই হবে।
আমার সংখ্যালঘু ভাই বোনদের প্রতি অনুরোধ থাকবে, কারণ রাজনৈতিক চালের গুটি হইয়েন না। আপনাদের উপরে এ পর্যন্ত যা যা হামলা হয়েছে সেসবের প্রতি পূর্ণ নিন্দা জানিয়ে এর জোরালো বিচারের দাবি জানাচ্ছি এবং পুরো দেশের মানুষকে আহ্বান জানাচ্ছি এই সময়ে প্রতিটি সংখ্যালঘুর বাড়ি এবং ধর্মীয় প্রতিষ্ঠানের প্রতি নজর রাখতে। এবং ইতিমধ্যে যেহেতু দেশের শান্তি শৃঙ্খলা কিছুটা ফিরে এসেছে, তাই এই সংক্রান্ত গুজব এবং প্রোপাগান্ডাগুলো প্রতিহত করুন। বিগত সরকার সংখ্যালঘু সহ সারা দেশের মানুষকে বুঝিয়েছে যে একমাত্র আওয়ামী সরকারের কাছেই সংখ্যালঘুরা নিরাপদ। এখন যেহেতু তারা ক্ষমতায় নেই, তাই নিজেরাই হামলা করে হয়তো এইটা প্রমাণ করতে চাইবে যে অন্য কোনো সরকারের অধীনে সংখ্যালঘুরা নিরাপদ নয়। রাজনীতি এদেশে এতটাই নিকৃষ্ট, এই চক্রান্তটাও ব্যর্থ করে দিতে হবে। তো ইতিমধ্যেই দেখলাম বিভিন্ন জায়গায় হামলার অভিযোগে বিএনপি তার দল থেকে অর্ধশতাধিক নেতাকর্মীকে বহিষ্কার করেছে। এইটা অবশ্যই একটা ভালো দিক। এর পাশাপাশি সংখ্যালঘুদের নিরাপত্তার দিকটাতেও নজর রাখতে হবে এবং সংখ্যালঘু ভাই বোনরা আপনারা নিজেরাও নিজেদের নিরাপত্তাটা নিশ্চিত করুন। এবং প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলবো, এই মুহূর্তে মূল ফোকাস আসা উচিত এই সংখ্যালঘুদের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করার বিষয়টি। যে কোনো মূল্যে সংখ্যালঘু ভাই বোনদের বুঝাতে হবে যে এই দেশটা তাদেরও, তাহলেই সর্বত্র শান্তি আসবে। সকল সহিংসতা এবং হামলার প্রতি তীব্র নিন্দা জানিয়ে দেশের শান্তি প্রত্যাশা করছি।